ছাত্রছাত্রীরা এখন দেখো এপিসোড 4 ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 9 জীবনবিজ্ঞান প্রথম অধ্যায়ের জীবনবিজ্ঞানে যে ক্লাসটা হচ্ছে এপিসোড 4। তাহলে এই এপিসোড 4 শুরু করা যাক। এখন দেখো যে প্রশ্নগুলো আমরা সমাধান করব সেগুলো হলো 1 নম্বর, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে কেন? 2 নম্বর, পৃথিবীতে কবে কোথায় প্রথম জীবের বা জীবনের উৎপত্তি ঘটে? 3 নম্বর, প্রোটোবায়ন্ট কাকে বলে? 4 নম্বর, জীব বৈচিত্র্য কাকে বলে? 5 নম্বর, নগ্ন জিন কাকে বলে? ওকে, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রথম প্রশ্ন, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে কেন? ছাত্রছাত্রীরা তোমরা দেখো এই যে ছবিটা দেখানো হয়েছে এটা কিন্তু একটা কোষের ছবি। কোষের বাইরে দেখো একটা পর্দা আছে, যে পর্দাটা এই কোষের একটা রূপ দান করেছে। অর্থাৎ এই কোষ গোলাকার হতে পারে, চৌকো আকৃতি হতে পারে, লম্বা আকৃতি হতে পারে, বিভিন্ন ধরনের আকৃতি হতে পারে। অর্থাৎ এই আকৃতির জন্য এই বাইরের পর্দাটা দায়ী। এই পর্দাটাই এর আকৃতি ঠিক করে। তাহলে এই কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস ছাড়া আর কি থাকে? সাইটোপ্লাজম থাকে। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একসঙ্গে কি বলা হয়? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে আর কি থাকে? বিভিন্ন কোষাঙ্গাণু থাকে। কোষাঙ্গাণুগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, গোলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, আরও বিভিন্ন ধরনের কোষাঙ্গাণু, জৈব অজৈব পদার্থ থাকে। কোষের মাথা হলো নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে থাকে কি? ডিএনএ। ডিএনএর মধ্যে কি থাকে? জিন। জিনের মধ্যে কি হয়? আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। তাহলে একটা কোষ কি? তাহলে সেটা তোমরা বুঝলে। এই কোষের মধ্যে যে প্রোটোপ্লাজমটা আছে, এই প্রোটোপ্লাজম সমস্ত কোষাঙ্গাণুকে ধারণ করে। তাহলে প্রোটোপ্লাজম হলো কোষের সমস্ত অঙ্গাণুর ধারক এবং বাহক, অর্থাৎ ধারণ করে, বহন করে। দেখো তাহলে কি হয়? এই প্রোটোপ্লাজমের মধ্যেই কোষের সমস্ত জৈবনিক প্রক্রিয়া, যত জৈবনিক প্রক্রিয়া আছে, যত প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো কিন্তু সংগঠিত হয়। অর্থাৎ প্রোটোপ্লাজমের মধ্যে সমস্ত জৈবনিক ক্রিয়াকলাপ সংগঠিত হয়। আর এই জৈবনিক ক্রিয়াকলাপ সংগঠিত হয় বলেই এই প্রোটোপ্লাজমের সক্রিয়তার উপরে জীবন নির্ভর করে। অর্থাৎ আমাদের জীবনটা নির্ভর করবে এই প্রোটোপ্লাজমের সক্রিয়তার উপর। আর এই প্রোটোপ্লাজম যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে সমস্ত জৈবনিক প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে এবং আমরা কিন্তু মারা যাব, অর্থাৎ জীবন আর থাকবে না। এই কারণে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। আমার কথা আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে? এখন যে প্রশ্নের উত্তরটা করব সেটা হলো, পৃথিবীতে কবে কোথায় প্রথম জীবের বা জীবনের উৎপত্তি ঘটে? তোমরা সবাই এই ছবিটা দেখো। ছবিটা দেখে কি বুঝছো? এই ছবিটা একটা সমুদ্রের ছবি। আর এইখানে আরেকটা ছবি দেখো, সমুদ্রের নিচে সূর্যের রশ্মি কিভাবে প্রবেশ করছে। এই পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটে এই সমুদ্রের জলে বা সমুদ্রে, এবং সেটা আনুমানিক 370 কোটি বছর আগে। 370 কোটি বছর আগে এই পৃথিবীতে সমুদ্রের জলে বা সমুদ্রে জীবনের উৎপত্তি ঘটেছিল। ওকে, এখন যে প্রশ্নের উত্তরটা করব সেটা হচ্ছে, প্রোটোবায়ন্ট কাকে বলে? প্রথমে দেখো একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা একটা জৈবিক গঠন। এই জৈবিক গঠনে
আছে নিউক্লিক অ্যাসিড। কি বললাম? নিউক্লিক অ্যাসিড। এই শব্দটা তোমরা ভালো করে শুনে রাখো এবং মনে রাখবে, এটা ভবিষ্যতে কাজে লাগবে। নিউক্লিক অ্যাসিড দু রকমের, ডিএনএ এবং আরএনএ। তাহলে এই যে গঠনটা দেখতে পাচ্ছ, এই গঠনটা হলো একটা জৈবিক গঠন বা জীবন গঠনের একটা পূর্বের অবস্থা, যার মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকবে এবং প্রোটিন থাকবে। তাহলে নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ এবং আরএনএ উল্লেখযোগ্য দুটোই থাকবে। তাহলে কি হলো? তাহলে এই প্রোটোবায়ন্ট হলো একটি জৈবিক গঠন বা জীব গঠনের প্রাথমিক অবস্থা, যার মধ্যে ডিএনএ এবং আরএনএ নামক নিউক্লিক অ্যাসিড থাকবে, প্রোটিন থাকবে। এবং এই যে গঠনটা প্রোক্যারিওটিক কোষ তৈরির পূর্বের অবস্থা, অর্থাৎ এর থেকেই প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ গঠিত হবে। তাহলে তোমরা কি বুঝলে? প্রোক্যারিওটিক কোষ আমরা দু রকমের, আমরা ক্লাস 8-এ পড়ে এসেছি, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক আদি কোষ, ইউক্যারিওটিক আধুনিক কোষ। প্রোটোবায়ন্ট হলো একটি আদি কোষের বা প্রোক্যারিওটিক কোষের পূর্বাবস্থা, যার মধ্যে ডিএনএ এবং আরএনএ এবং প্রোটিন অবস্থান করবে। তাহলে এক কথায় বলতে গেলে প্রোটোবায়ন্ট হলো কোষের প্রাথমিক অবস্থা বা জৈবিক গঠন। ওকে, এইবারে দেখো জীব বৈচিত্র্য কাকে বলে। এই প্রশ্নটা একটু দীর্ঘায়িত উত্তর আমি করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এই পৃথিবী গ্রহে শুধু মানুষ বাস করে না, কয়েক লক্ষ লক্ষ প্রাণী এখানে বাস করে, ঠিক আছে? আর এই পৃথিবীতে বিভিন্ন জায়গার পরিবেশ পরিস্থিতি বিভিন্ন রকম। এই কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের প্রাণী পাওয়া যায়। এইবারে দেখো প্রজাতি কি। প্রজাতি হলো যেমন মানুষ কিন্তু মানুষের সঙ্গে প্রজননে লিপ্ত হতে পারে এবং নিজেদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন বংশধর তৈরি করতে পারে। ঠিক তেমনি এই পৃথিবীতে দেখো, এখানে এক ছবি দেওয়া আছে শূকর। এই শূকর কিন্তু শূকরের সঙ্গে প্রজনন করতে পারে এবং এদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করতে পারে। ছাগল কিন্তু ছাগলের মতো প্রাণীর, অর্থাৎ ছাগলের সঙ্গেই প্রজননে লিপ্ত হতে পারে এবং বংশবৃদ্ধি করবে এবং এদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন জীব কিন্তু নতুন তৈরি হবে। ঠিক গরুর ক্ষেত্রেও একই রকম। তাহলে আমরা দেখলাম গরু, ছাগল, ভেড়া, শূকর, এরা বিভিন্ন রকমের জীব। এরা নিজেদের প্রাণীদের সঙ্গে প্রজননে লিপ্ত হয় এবং বংশ রক্ষা করে এবং এদের যে ছেলেমেয়ে তৈরি হয় এদের মতো বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এইবারে দেখো সবার ক্রোমোজোম নম্বর কিন্তু আলাদা। আমরা ক্রোমোজোম কি আমরা পড়েছি এর আগে। আমাদের দেহে, মানুষের শরীরে যে ক্রোমোজোমটা থাকে সেটা হচ্ছে 46টা। তাহলে অর্ধেক করলে কি হবে? 23টা। তাহলে এখানে দুটো শব্দ আসবে, একটা হচ্ছে ডিপ্লয়েড এবং একটা হচ্ছে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড মানে 2, 46টা মানে 2n = 46। হ্যাপ্লয়েড হবে n, তার মানে ওর অর্ধেক, n = কত হবে? 23টা। ঠিক তেমনি দেখো শূকরের কিন্তু 38টা ক্রোমোজোম নম্বর টোটাল। 2n = 38, তাহলে n সমান কত হবে? এর অর্ধেকটা, 19টা। ছাগলের ক্রোমোজোম নম্বর 2n = 60, 60টা।
n ইজিক্যাল টু হবে 30টা। ঠিক গরুর ক্ষেত্রেও ঠিক একই রকম হবে। তাহলে তোমরা বুঝতে পারছো এই পৃথিবী গ্রহের বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বিভিন্ন রকমের জীব বাস করে, তাদের বৈশিষ্ট্য আলাদা, প্রত্যেকের ক্রোমোজোম নম্বর কিন্তু আলাদা। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা কেমনভাবে দেব? এই পৃথিবীতে যে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বিভিন্ন প্রজাতির জীব বাস করে এবং এই যে বিভিন্ন প্রজাতির জীব এবং এই যে বিভিন্ন জিনগত যে বিভিন্নতা, প্রজাতিগত বিভিন্নতা আর জিনগত যে বিভিন্নতা, এটাই হচ্ছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য মানে হচ্ছে এই পৃথিবী গ্রহে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির জীব আর বিভিন্ন জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন জীব। তাহলে বোঝা গেল, আশা করি বোঝাতে সক্ষম হয়েছি জীব বৈচিত্র্য কি। ওকে, এখন দেখো নগ্ন জিন কাকে বলে। নগ্ন জিন কাকে বলে? প্রথমে জানবো আমরা জিন কি, তারপরে আমরা জানবো নগ্ন জিন কি। দেখো ছাত্রছাত্রীরা, আমরা এর আগে কোষ নিয়ে পড়েছি বা কোষ নিয়ে বলেছি। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, আরএনএ। এইবারে দেখো কোষটা দু রকমের, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে হচ্ছে আধুনিক। এই নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা কিন্তু থাকে। এখন দেখো যারা প্রাচীন বা প্রোক্যারিওটিক তাদের কিন্তু এই নিউক্লিয় পর্দাটা অবস্থান করে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। কারণ সুগঠিত নিউক্লিয়াস তৈরি করতে গেলে নিউক্লিয় পর্দার একটা বড় ভূমিকা আছে। এখন দেখো তাহলে যে ডিএনএ বা ক্রোমোজোম কিভাবে থাকে? যারা পূর্বের কোষ, যারা প্রাচীন কোষ, যারা কোষ তৈরির প্রাথমিক অবস্থা, সেখানে থাকে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ দুটোই কিন্তু নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিড কি এটা বোঝা গেছে। নিউক্লিক অ্যাসিড ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো ডিএনএ চিত্রটা দেখো, ডিএনএ দ্বিতন্ত্রী, দুটো পার্ট আছে, অর্থাৎ দুটো মানে দ্বিতন্ত্রী মানে পরপর দুটো অংশ আছে। আর আরএনএ হচ্ছে একতন্ত্রী। তাহলে দেখতে পাচ্ছ আরএনএ একতন্ত্রী। আর এখানে দেখো এই যে ছবিগুলো যেটা আছে ব্যাকটেরিয়া, দেখো ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড বলে কিছু একটা জিনিস আছে। দেখো এইগুলো নিয়ে পরে পড়বো, তোমরা এখন একটু পরিচিতি লাভ করো। প্লাজমিড, ব্যাকটেরিয়াল ডিএনএ, ডিএনএ, আরএনএ, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইড। তাহলে আমরা অনেক কিছু জানলাম। নিউক্লিওটাইড জানলাম, নিউক্লিয়াস জানলাম, নিউক্লিয় পর্দা জানলাম, ক্রোমোজোম জানলাম, ডিএনএ জানলাম, আরএনএ জানলাম, ডিএনএ দ্বিতন্ত্রী জানলাম, আরএনএ একতন্ত্রী জানলাম, প্লাজমিড জানলাম। প্লাজমিড ব্যাকটেরিয়া অর্থাৎ প্রাথমিক যে কোষ তৈরির পূর্বাবস্থা, প্রাথমিক কোষ অবস্থায় এইদের দেখা যায়। তাহলে বোঝা গেল নিউক্লিক অ্যাসিডটা প্রথমে বোঝা গেল। জিন কোথায় থাকে? জিন থাকে সবসময় ক্রোমোজোম বা ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএতে ডিএনএ থাকবে, আরএনএও থাকবে, আর জিনগুলো এই ডিএনএ আরএনএর মধ্যে থাকে। তাহলে দেখো যখন এই যে ক্রোমোজোমের নিউক্লিয় পর্দা থাকে না, তখন কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত হয় না। তখন কিন্তু ডিএনএ, ক্রোমোজোম এগুলো সব ওপেন থাকে, এই জন্য বলা হচ্ছে নগ্ন। আবার কি এই ধরনের নিউক্লিক অ্যাসিডেও কিন্তু প্রোটিনবিহীন, প্রোটিন থাকে না। আমাদের যে আধুনিক কোষ মানে আমাদের যে নিউক্লিয়াস, এই আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড থাকে তার গঠন একরকম, যারা প্রাথমিক কোষ তাদের গঠন কিন্তু আর এক রকম। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। তাহলে এই যে প্রাথমিক কোষের যে ডিএনএ কিংবা আরএনএ, এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডে কিন্তু কোনো প্রোটিন থাকে না, প্রোটিনবিহীন
কিন্তু এগুলো বিভাজনে সক্ষম। এরা নিজেদের বিভাজন তৈরি করতে পারে বা রেপ্লিকা তৈরি করতে পারে, কিন্তু এগুলো প্রোটিনবিহীন। তাহলে নগ্ন জিন একটা বৃহৎ একটা কনসেপ্ট। নগ্ন জিন তাহলে কি হবে? যখন নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ যখন প্রোটিনবিহীন হবে প্রথমত, কিন্তু বিভাজনে সক্ষম হবে, এবং এই আরএনএ এবং ডিএনএ যেখানে থাকবে সেই ক্রোমোজোমে, যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমের বাইরে নিউক্লিয় পর্দাটা কখনোই থাকবে না বা অনাবৃত থাকে। এর জন্য এগুলোকে বলা হবে নগ্ন জিন। তাহলে বোঝা গেল ছাত্রছাত্রীরা নগ্ন জিনের কনসেপ্টটা কি? ওকে।